আরে আহম্মকেরা, আওয়ামী লীগকে নিধন আইয়ুব খান 58 সালে করতে পারেনি, নিষিদ্ধ করেছিল। এই আওয়ামী লীগকে 25 মার্চ দিনগত রাতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, 26 মার্চ জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আর সেই আওয়ামী লীগ বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, পালাবার পথ পাওয়া যাবে না। দেখেন না চট্টগ্রামের পরিস্থিতি, দেখেন না ঢাকার পরিস্থিতি, দেখেন না বিভিন্ন জেলার পরিস্থিতি। এই কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগেই খবর পেলাম যে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আইজি সাহেবের পক্ষ থেকে সারা বাংলাদেশের এসপিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামীকাল থেকে যে কোনো ধরনের বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভ হতে পারে, 3 দিন ব্যাপী গ্রেপ্তার অভিযান করতে হবে। সেই গ্রেপ্তার অভিযান তারা পরিচালনা শুরু করেছে। কি চান পরিষ্কার করুন, কি চান আপনারা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একসাথে ইউনিয়ন জামাত যৌথভাবে বিকিয়ে দিয়েছেন। দাসত্বের শৃঙ্খলে এই বাঙালি হাজার বছরের যে পরাধীন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুজিব স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা আজ আমার কোথায়? আমার স্বাধীনতা কোথায়? নেতা তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা এবং তাকে স্মরণ করার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি তারই আর এক উত্তরসূরি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, সাবেক মন্ত্রী এবং তোফায়েল আহমেদ যেই মাটি যেই বাতাস থেকে তিনি জাতীয় রাজনীতিতে জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন, সেই এলাকার সঙ্গে তার সম্পৃক্ততা আছে। জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী আছেন আমার সঙ্গে। আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আজকের এই নতুন প্রেক্ষাপটে, বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পরে বিপর্যস্ত একটি পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তার এক বঙ্গবন্ধুর পরেরই যার অবস্থান ছিল তেমন একজন নেতাকে হারিয়েছে। এই সময়ে আপনি কিভাবে আপনার নেতা তোফায়েল আহমেদকে স্মরণ করবেন? ধন্যবাদ তৌফিক মানুষ আপনাকে। সারা বাংলাদেশের সেই শোকাতুর হৃদয় ভেঙে চুরমার হওয়া মানুষগুলির প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার সে প্রিয় নেতা, যার সঙ্গে রয়েছে আবার অনেক স্মৃতি। সে স্মৃতিগুলি বলার সময় এখন পাওয়া যাবে না, আমি জানি। আপনি যে কথা বলেছেন যে বাংলাদেশের রাজনীতির অঙ্গনের কিংবদন্তি এক নেতা তোফায়েল আহমেদ, জাতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষিয়ান নেতা, বারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, 69-এর গণঅভ্যুত্থানের নায়ক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
মুজিব বাহিনীর অন্যতম প্রধান বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আমাদের মাঝে আর নেই। আমাদের কাছ থেকে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জননেতা, আজন্ম সংগ্রামী এ তোফায়েল আহমেদের বড় প্রয়োজন ছিল। দেখেন, তোফায়েল আহমেদ 1943 সালে 22 অক্টোবর ভোলার সদর উপজেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মৌলভী আজহার আলী, মায়ের নাম ফাতেমা বেগম। আপনি যে কথা বলেছেন, তিনি যে হাই স্কুলের ভোলা সরকারি হাই স্কুলের গণ্ডি পেরিয়ে 1960 সালে মেট্রিক পাস করে 1962 সালে যে বরিশাল শহরের হৃৎপিণ্ডে দক্ষিণাঞ্চলের বিদ্যার তীর্থভূমি, সেই 1962 সালে বরিশাল বোজভন কলেজ বা বিএম কলেজ থেকে আইএসসি পাস করেন। আমি তার রেখে যাওয়া সেই শিক্ষা প্রতিষ্ঠানে 1982 সনে আমি ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলাম 1979 সনে। জনাব তোফায়েল আহমেদ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সয়েল সায়েন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ছাত্র অবস্থায় তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। ছাত্র নেতা হিসেবে তিনি একজন মেধাবী, ক্ষুরধর এবং দুঃসাহসিক এক ছাত্র নেতা ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি প্রখর রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন। 1966-67 মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হলের বর্তমান সার্জন জৌলক হল থেকে তিনি ভিপি এবং 67 থেকে 1969 সাল পর্যন্ত ঐতিহাসিক ডাকসুর ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আর এই ছাত্র নেতা হিসেবে এই ডাকসুর ভিপি এবং বাংলাদেশ ছাত্রলীগের যে ছাত্রলীগকে ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার নিষিদ্ধ করেছে, সেই সংগঠনের ছিলেন একজন সংগ্রামী সাধারণ সম্পাদক। দেখুন, আসলে তৌফিক মারুফ, আপনি অনুরোধ করেছেন, এমনভাবে বলেছেন যে আমি যদি যোগদান না করি তাহলে তোফায়েল ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা তোফায়েল আহমেদের আত্মার সঙ্গে আমার প্রবঞ্চনা করা হবে। আমি মানসিকভাবে তো ভালো নেই, আমি দারুণভাবে বিধ্বস্ত। আমার বুকের ভিতরে প্রচন্ড রক্তক্ষরণ একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন ছাত্রলীগের কর্মী হিসেবে, সংগঠক হিসেবে আমার প্রচন্ড বুকের ভিতরে রক্তক্ষরণ। আজকের দিনে যে আমাদের সেই নেতা তোফায়েল আহমেদ এই গতকালকে ইন্তেকাল করার পর থেকে আমরা গভীরভাবে এই আত্মগোপনে থাকা অবস্থায় আমরা দৃষ্টি রেখেছিলাম, সংযোগ রেখেছিলাম। 9 বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রীর ভাগ্য হলো না সংসদের দক্ষিণ প্লাজায় শেষ জানাজা নামাজটি। কি দুর্ভাগ্য
জনাব তোফায়েল আহমেদের লজ্জা, জাতির লজ্জা, যে 9 বারে নির্বাচিত এমপি, 70 নির্বাচনে তিনি যখন 27 বছর বয়স, সেই 1970 সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এমএলএ নির্বাচিত হয়েছিলেন। তখন আজকের যারা ক্ষমতাধর তাদের অনেক জন্মই হয়নি। কি কষ্ট আমাদের বুকে যে তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অন্যতম প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসাবে উপাধি দিয়েছিলেন। প্রায় 7 থেকে 10 লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের উপস্থিতিতে তিনি বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেছিলেন। সেদিন মুহুর্মুহ সমস্ত, আজকের সোহরাওয়ার্দী উদ্যান, সেদিনের রেসকোর্স ময়দান এই বঙ্গবন্ধু নামে ভূষিত করার পর সমস্ত মাঠটি ফুসে উঠল, গর্জে উঠল, উল্লাস করল। সেই নেতা পারলেন না। আমি কম্পেয়ার করতে চাই না, আমি বলতে চাই এই বিএনপি নেতা, এই ঢাকা সিটি কর্পোরেশনের একজন মেয়র, একজন মুক্তিযোদ্ধা, তিনি ইন্তেকাল করার পরে এই জননেতা তোফায়েল আহমদ, এই জননেতা রাশেদ খান মেনন সহ আমরা যারা কর্মীরা ছিলাম, আমরা এই দক্ষিণ প্লাজায় তার জানাজায় কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। আসলে দেশটির সব কিছুই ধ্বংস করে দিয়েছে। কোনো নর্মস নাই, কোনো সমবেদনা নাই, কোনো সামাজিক লজ্জা নেই, শরম নেই। শুধু ওরা আজকের দিনের কথা ভাবছে, আগামী দিনের কথা ওরা ভাবছে না, আগামী পরশুর কথা ওরা ভাবছে না। কিন্তু এই যে বিএনপিতে এখন বেশ কয়েকজন মন্ত্রী আছেন, এমপি আছেন, যারা তোফায়েল আহমেদের নেতৃত্ব মেনেই 69-এর আন্দোলনেও ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারাও কেন এটা এমনটা করলেন? আমি সেটা বলবো একটু পরে। মুক্তিযুদ্ধের সংগঠন, আজন্মকালের সংগ্রামী নেতার প্রতি মানুষ শ্রদ্ধা জানাতে পারল না। এই মুক্তিযুদ্ধের সংগঠক কে একবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আইয়ুব বিরোধী আন্দোলন হয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তির জন্য সেদিন যে স্লোগান আমাদেরকে শিখিয়েছিলেন, আমরা দিয়েছিলাম, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, ষড়যন্ত্রমূলক আগরতলা মামলা মানি না, মানব না, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। সারা বাংলাদেশের ছাত্র, যুবক, তরুণ, আবম মানুষ সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য হাজারো মানুষ গিয়ে, সুশীল সমাজের প্রগতিশীল মানুষেরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলো ঘন্টার পর ঘন্টা। লাশ, মরদেহ আর সেখানে যেতে দেওয়া হলো না। নিয়ে ঢুকলো কোথায়? ধানমন্ডি। জানাজা করা যাবে ধানমন্ডির ওই একটি গলির ভিতরে, তাকওয়া মসজিদের ভিতরে। সেখানেও জানাজা পড়ার পরে যখন মানুষেরা জয় বাংলা স্লোগান দিয়েছে, এই রাজাকারের বাচ্চাদের, এই আলবদরের বাচ্চাদের, এই যে জয় বাংলা স্লোগান ছিল 71-এ মুক্তিযুদ্ধের রণধ্বনি, এই জয় বাংলা স্লোগান দিয়ে পাঞ্জাবি সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা ট্রিগার চেপেছিলাম। সেই জয় বাংলা স্লোগান ওদের সহ্য হলো না, ওরা ঝাঁপিয়ে পড়লো পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রেপ্তার করলো 26 জন।
একবার ভাবুন তো, যে সংসদের দক্ষিণ প্লাজায় আবেদন করেছিল তার জানাজা করার জন্য মাননীয় স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের হৃদয়ের কাছে জিজ্ঞাসা করুন। আমি তাকে সম্মান করি, আমি নিশ্চিত তিনি ওই ভোলার মাটির মানুষ। তার বাবাও একজন রাজনীতিবিদ ছিল। আমি নিশ্চিত তাকে চাপ দিয়ে যাতে অনুমতি না দেয় সেই ব্যবস্থা করেছে। তিনিও তো জানাজা পড়বেন তোফায়েল আহমেদের, এটাই তো সবার প্রত্যাশা ছিল। আমি আগেই বলেছি তৌফিক বড়, কি বলবো, কোত্থেকে বলবো আর কোথায় গিয়ে তোফায়েল ভাই সম্পর্কে শেষ করব। কি হলো? কিন্তু এটা তো একটা রাজনৈতিক শিষ্টাচারই ছিল, আগে তো এমনটা তো ছিল না। আপনি দেখেন আজকে সকাল থেকে কি লক্ষ্য করেছে মানুষ, আমরা, সেটা হলো জননেতা তোফায়েল আহমেদের মরদেহ তার প্রিয় মাটি ভোলায় যাবে। ভোলা যে স্কুল থেকে তিনি শিক্ষা মেট্রিক পাস করেছেন, সেই ভোলা সরকারি স্কুল মাঠে ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিশাল মাঠ, সে মাঠটি দখল করে রাখলো কারা? ওরা কারা? এ দুঃসাহস কোত্থেকে আসে? কারা দেয় এ দুঃসাহস? এবং মঞ্চটি যেখানে গিয়ে লাশ মরদেহ রাখবে, সেই মরদেহ রাখার জন্য যে ছোট্ট মঞ্চটি করেছিল, তিনবার তৌফিক বারক সেটি ওরা ভেঙেছে, এই সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে। রাস্তায় রাস্তায় লাঠি সোটা রড দিয়ে পাহারা দিয়ে মানুষকে, হাজারো লাখো মানুষের, হাজার হাজার মানুষের ঢলকে ফিরিয়ে দেবার চেষ্টা করেছে। কোথাও কোথাও হামলাও করেছে। সহায়তা করেছে কে? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লজ্জা আমরা কোথায় রাখবো? এই লজ্জা আমরা কোথায় রাখবো বলে? সকাল 11টার দিকে ওই মাঠের কিছু কুতুবেরা বলল, এই মাঠে তোফায়েল আহমেদের, ঠিক আমি অবিকল বলছি, এই মাঠে তোফায়েলের জানাজা অনুষ্ঠিত হতে দেব না। বাহ বাহ, হায় রে বাংলাদেশ, হায় রে বাংলাদেশ। অবাক পৃথিবী তাকিয়ে রয়। পরক্ষণেই তো মানুষের ঢল নামলেও চারদিক থেকে স্রোতের মতো আসছে। অবশেষে যখন মানুষের ঢল শুরু হলো, তখন এই সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হলো। পুলিশ তাড়াতাড়ি করে নিজেদেরকে সরিয়ে দিয়ে গেল। এই প্রতিচ্ছবি কিন্তু সারা বাংলাদেশ। আমি কি বলবো, আমি একটা ছোট্ট স্মৃতি আমাকে বলতেই হবে ওনার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে। বলুন। দেশ মুক্ত হয়েছে, আমি মুজিব বাহিনীর সদস্য, আমার জেলা কমান্ডার ছিলেন জনাব আবুল হাসনাত আবদুল্লাহ, আমাদের মুজিব বাহিনীর অন্যতম প্রধান ভোলায় গিয়েছেন, ভোলা থেকে বরিশালে আসবেন। আমরা বিশাল অভ্যর্থনা দিলাম আমাদের মুজিব বাহিনী প্রধান
সেই রাজনীতির কিংবদন্তি জনাব তোফায়েল আহমেদকে। আমরা বরিশালে কিছুক্ষণ অপেক্ষা করে তিনি ঢাকার দিকে দ্রুত যাওয়ার ইচ্ছা আমাকে আমার সদ্য আবুল হাসনাত আব্দুল্লাহ বললেন, ভোলার লঞ্চ মালিক ছিলেন একজন, ওনার নাম ছিল বর্ষাতুল্লাহ চৌধুরী। সেই বর্ষাতুল্লাহ চৌধুরী একটি 1.5 তলা লঞ্চ, সেই লঞ্চটি নির্ধারণ হলো তোফায়েল ভাইকে নিয়ে ঢাকার দিকে রওনা হবে। আর আমাকে এবং আমার বন্ধুবর সহযোদ্ধা মুজিব বাহিনীর আমার অত্যন্ত প্রিয় বন্ধু এখনকার প্রফেসর আবুল কাসেম সহ আমাদের একটি বাহিনীকে বলল যে তোফায়েল ভাইকে তোমরা পাহারা দিয়ে ঢাকায় লঞ্চ ঘাট পর্যন্ত না, তার বাসা যেখানে থাকবেন সেই পর্যন্ত পৌঁছে দিবেন। এই যে সারা রাত তাকে পেলাম, আমি কত কথা কত স্মৃতি উনি বলেছেন, মনে হয়েছে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাদেরকে ঢেলে দিয়েছে। দেখেন, আপনি জানেন তো বিএম কলেজে আমি ইলেকশন করেছি যখন জেনারেল জিয়াউর রহমানের যৌবনকাল, সেই সময় আমি নানক শহীদ পরিষদ বিএম কলেজে ইলেকশন করেছি। সেই ইলেকশনে পূর্ণ প্যানেল জয়লাভ করেছিলাম। 75-এর পরে এই প্রথম, 75-এর পর নয়, 69-এর পরে এই প্রথম বিএম কলেজের নির্বাচন। সেই নির্বাচনের সমস্ত প্রতিকূলতা, সন্ত্রাস, বিএনপির সন্ত্রাস সব মোকাবেলা করে সেদিন পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিলাম। চেষ্টা করেছিল ব্যালট বাক্স ছিনতাই করার জন্য, ফলাফল ছিনতাই করার জন্য সাধারণ ছাত্র ছাত্রীরা মানব ঢাল তৈরি করে তা প্রতিহত করেছিল। আমি সে কথা বলার জন্য কথা শুরু করিনি। আমি বলতে চেয়েছি যে সেই বিএম কলেজ ইলেকশনের মাস 4 পরেই আমাকে তোফায়েল ভাই ঢাকা থেকে ফোন করলেন, মিস্টার নানক, হাউ আর ইউ? আমি বললাম, লিডার, আই এম ফাইন। ইউ আর নাও দ্য ভিপি অফ দি বিএম কলেজ, বোঝগন কলেজ, হোয়ার আই স্টাডি। আমাকে বললেন, ইউ আর দি লাকি পার্সন, ইউ আর দি লাকি বয়। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা লন্ডন থেকে আমাকে নির্দেশনা দিয়েছেন তোমাকে দিয়ে ডাকসু নির্বাচন করানো। ওবায়দুল কাদের ভিবি আর তুমি ডাকসুর জিএস, এই কাদের নানক পরিষদে নির্বাচন করতে বলা হয়েছে, নির্দেশনা দিয়েছেন তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার মা ক্যান্সারের রোগী, মৃত্যু সজ্জায়। আমি মার কাছে বললাম, আমি তোফায়েল ভাইকে, তোফায়েল ভাই, আমার মা তো মৃত্যু সজ্জায়, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবে। বললো যে তুমি এসে ফর্মটা পূরণ করে আবার বরিশালে চলে যাও। আমি মার কাছে অনুমতি চাইলাম। মা আমাকে ডান হাতটি উঠিয়ে ইশারা দিয়ে বললেন, বাবা যাও, দোয়া রইল। সেই তোফায়েল ভাই আমাকে ছাত্র বানানোর জন্য বহু বছর পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। কারণ ওই যে নেত্রীর নির্দেশ, নানককে দিয়ে আসতে হবে বরিশাল থেকে, নানককে দিয়ে ইলেকশন করাতে হবে। আমি দীর্ঘ সময়, আমার অনেক স্মৃতি আছে, আমি সে কথাগুলো বলবো না, সে কথা বলার সময় নেই। আর আমি আগেই বলেছি যে আমার হৃদয় খুব ক্ষতবিক্ষত, আমি নিতে পারছি না শ্রমিক মানব, আমি নিতে পারছি না। একজন মুক্তিযুদ্ধের সংগঠন কতবার তিনি কারাগারে গিয়েছেন, জিয়াউর রহমানের সময় কারাগারে গিয়েছেন। তিনি একদিন বক্তৃতায় বলেছিলেন যে আমি ফরিদপুর জেল থেকে আসছি,
আরিচা ফেরিঘাটে আমার হাতে হ্যান্ডকাপ বাঁধা, আমি পাশে গাড়ির পাশে তাকিয়ে দেখছি গাড়িতে পতাকা ওড়ে, জাতীয় পতাকা ওড়ে, পুলিশ আছে তার আশেপাশে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কে এই পতাকাওয়ালা? তখন উনি বললেন যে আমি শুনলাম যে আমার হাতে যখন হাত করা জেল ট্রান্সফার হচ্ছে, আমার সেই গাড়ির পাশেই যার গাড়িতে পতাকা উঠছেন তিনি হলেন মতিউর রহমান নিজামী। এই তো বাংলাদেশের চিত্র। আমি আসলে ইমোশনের কারণে উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি শুধু বলবো, এনাফ এন্ড এনাফ। 18টি মাস এই ইউনুস, খনি ইউনুস, অর্থলোভী, রক্ত বিবশী ইউনুস দেশকে ধ্বংস করেছে, দেশকে বিকিয়ে দিয়েছে। নেত্রী শেখ হাসিনা যখন বলেছেন তখন অনেকেই কানে তুলো দিয়েছিলেন, বিশ্বাস করতে পারেননি। কিন্তু আজকে অনেকেই চিৎকার করে বলছেন, আমিও বলেছিলাম যে এগুলো কি বলে। আজকে বুঝতেছি আমরা কেউ বুঝি নাই, একমাত্র শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন। সেই বাংলাদেশ আজ এক হাহাকারের বাংলাদেশে পরিণত হয়েছে। কিন্তু আমি এই জায়গাটাতে আপনার মাঝখানে যেটি বললেন, হামে মৃত্যুবরণ করে 6 শতাধিক শিশু, তার কোনো প্রতিকার নাই, তার কোনো টিকা নেই। একটি আদ্দিন হাসপাতাল, জামাতিদের হাসপাতাল, সেই হাসপাতালে একদিনে 16 শিশু, হ্যাঁ, একদিনে 11 জন শিশু জীবন প্রদীপ দিবে গেল এই হামে। আজও মারা যাচ্ছে প্রতিদিন। হামে মৃত্যুবরণের কোন সংবাদ পরিবেশন করা যাবে না, নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে খবর আছে প্রতিদিনই মারা যাচ্ছে। আমাদের কাছে হিসাব হাজারের উপরে শিশু মৃত্যুবরণ করেছে। প্রায় 50,000 শিশু সারা বাংলাদেশের হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। কুম্ভকর্ণদের ঘুম ভাঙে না। আসলে অযোগ্যতাই যাদের যোগ্যতা, সেই একটি অযোগ্যতাই যাদের যোগ্যতা, সেই যোগ্য ব্যক্তিদের নিয়েই আজকে বাংলাদেশ এক মরণ ফাঁদে পড়েছে। কাজে আজকের বাংলাদেশে কোন বাংলাদেশ? আমার নেতা তোফায়েল ভাই, আপনি দেখে গিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল চট্টগ্রামের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে যে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল, তা সংসদে হাঁটাহাঁড়ি ভেঙে দিয়েছিল। বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল এই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আপোষহীন কথা চিৎকার করে বলেছেন। সেই কারণে সেই ব্যক্তিটিকে জীবিত পাননি, সেই কারণে তার কবর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কবরে আগুন দিয়েছে। রাজবাড়িতে একজন মাশায়েখ মৃত্যুবরণ করেছে, কবর থেকে লাশ শুধু উঠায়নি,
সেই লাশ টেনে দড়ি দিয়ে রাস্তায় টেনে টেনে নিয়ে প্রথম পিটিয়েছে লাশকে, তারপর আগুন দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। ওহো বাংলাদেশ, ও বাংলাদেশ। মায়ের সামনে মেয়েকে রেপ করে, ভাইয়ের সামনে বোনকে বোন রেপ হচ্ছে, শিশু বলৎকার হচ্ছে মাদ্রাসায়, ছোট্ট শিশুকন্যা ধর্ষণ হচ্ছে, তার উপর কারো তার জন্য কোনো দায়িত্ব নেই, তার কোনো দায়িত্ব পালনের কেউ নেই। এই কি বাংলাদেশ? গত 15 বছর 7 মাস দেখছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ। আজকে বলে কি কিভাবে বলে, অকপটে বলে, লজ্জাও করে না, শরমও করে না। এইটি আমাদের শব্দ ছিল, এইটি জিয়াউর রহমানের শব্দ ছিল, এইটি খালেদা জিয়ার শব্দ ছিল, এইটি অমুক রহমানের শব্দ ছিল। কোনটি? কিসের? 2টি কাজ দেখান যে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জন্য, দেশের জন্য 2টি কাজ করেছে। নারীর নিরাপত্তা শেষ, কোন নিরাপত্তা নেই। আজকে ধ্বংস করে দিয়েছে নারীকে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, ব্যাংকের টাকা নেই। আর কথা একটি কাজে তারা ফার্স্ট হয়েছে, তৌফিক মারুফ, এবং সেই কাজটি অত্যন্ত মনোযোগ দিয়ে এই 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 ফ্যাসিস্ট রুলস করেছে, তার জঙ্গি বাহিনী করেছে। আবার বর্তমান সরকারও সেই কাজটি অত্যন্ত মনোযোগ দিয়ে করছেন। জানেন সেই কাজটি কি? সেই কাজটি হলো আওয়ামী লীগ নিধন। কাজটি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আরে আহম্মকেরা, আওয়ামী লীগকে নিধন আইয়ুব খান 58 সালে করতে পারেনি, নিষিদ্ধ করেছিল। এই আওয়ামী লীগকে 25 মার্চ দিনগত রাতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, 26 মার্চ জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আর সেই আওয়ামী লীগ বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, পালাবার পথ পাওয়া যাবে না। দেখেন না চট্টগ্রামের পরিস্থিতি, দেখেন না ঢাকার পরিস্থিতি, দেখেন না বিভিন্ন জেলার পরিস্থিতি। এই কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগেই খবর পেলাম যে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আইজি সাহেবের পক্ষ থেকে সারা বাংলাদেশের এসপিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামীকাল থেকে যে কোনো ধরনের বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভ হতে পারে, 3 দিন ব্যাপী গ্রেপ্তার অভিযান করতে হবে। সেই গ্রেপ্তার অভিযান তারা পরিচালনা শুরু করেছে। কি চান? পরিষ্কার করুন, কি চান আপনারা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একসাথে ইউনিয়ন জামাত যৌথভাবে বিকিয়ে দিয়েছেন। দাসত্বের শৃঙ্খলে এই বাঙালি হাজার বছরের যে পরাধীন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুজিব স্বাধীন করেছিলেন,
সেই স্বাধীনতা আজ আমার কোথায়? আমার স্বাধীনতা কোথায়? আমি তো মায়ের ডাক শুনিনি, আমার বাবার তো ডাক শুনিনি, আমার বোনের কান্নার জলের দিকে আমি তাকাইনি। আমি তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশকে স্বাধীন মুক্ত করার জন্য। সেই বাংলাদেশ, এ বাংলাদেশ আমি চাইনি। এ বাংলাদেশ দেখার আগে যদি আমার মৃত্যু হতো, বিশ্বাস করুন অনেক শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারতাম। আজকে এই নেত্রীকে বলেছিলাম, নেত্রী আত্মতৃপ্তি শুধু এইটুকু যে তোফায়েল ভাই, আপনি যে নিয়ম করে রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য, যে শেষ একটি গান স্যালুট হবে এবং বিউগলে বাজবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি শুনে গান স্যালুট দিয়ে মাটিতে চিরনিদ্রায় শায়িত হবে। এটা আপনার অবদান। আজকেই বলছিলাম আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। আর সেই জায়গায় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, রাজাকারদের পুরস্কৃত করা, রাজাকারদের মন্ত্রী বানানো, রাজাকার এনসিপি আর আপনারা মিলে দেশকে কোথায় নিয়ে গেছেন সেই আমাদের প্রিয় স্বাধীনতা আজ আর নেই। আমি এই জায়গাটিতে আমি একটু শেষের দিকে আসছি, আপনার কাছ থেকে একটু শুনতেই চাই যে এই যে তোফায়েল আহমেদ দলের মধ্যে যাকে লিডার হিসেবে সম্বোধন করা হতো এবং তাকে সবাই লিডারই বলতেন, এই বাংলাদেশ আওয়ামী লীগের এই বিপদের সময়ে এবং যখন দুর্বার প্রতিরোধের একটি সময়, এই সময়ে আপনাদের যারা আবার উত্তরসূরি আছে নতুন প্রজন্মের মধ্যে তোফায়েল আহমেদের যেই চেতনা, তার যে দুঃসাহসিক অবস্থান, সেইটা কতটা এখন কাজ করছে, তারা ধারণ করতে পারছে কিনা? তোফায়েল আহমেদের দেখানো পথে কিংবা আপনাদের দেখানো পথে তারা কতটা সাহসী হচ্ছে বা হবে বলে আপনার ধারণা, আপনার পর্যবেক্ষণ কি বলছে? দেখেন, আমি একটি কথা আপনাকে বলে রাখছি। আমি একটি আন্দোলনমুখী মানুষ। বহু আন্দোলনের আমি নেত্রীর নির্দেশে, আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে বহু আন্দোলনকে আমি সৃষ্টি করেছি। আন্দোলনকে আমি তুলে ধরেছি। একটি জিনিস আপনাকে আমি বলবো, আওয়ামী লীগ একটি সংগ্রামী দল, আওয়ামী লীগ একটি লড়াকু দল, আওয়ামী লীগ একটি গণমানুষের দল। এই দলটি অস্ত্র ৭১-এ নিয়েছিল, আর কাউকেই কিন্তু গতিচ্যুত করার জন্য কখনো অস্ত্র হাতে নেয় নাই। আজও কিন্তু আমরা অস্ত্র হাতে নেব না। কারণ কি জানেন, আমাদের পিছনে এক বড় অস্ত্র রয়েছে, সেটি অ্যাটমিক বোমার চেয়েও অনেক শক্তিশালী। তাকে আল্লাহ তাআলাই বাঁচিয়ে রেখেছেন। তার নাম হলো শেখ হাসিনা, নেত্রী শেখ হাসিনা, লিডার শেখ হাসিনা। কাজেই তার পিছনে জনগণ রয়েছে। ওই যে নেত্রী বলেছেন, একটু দেখি 18 মাস দেখলেন, খোলামেলা করে কথা বলেন উনি, পিপলস লিডার। তাই বলেছেন যে ইউনুসকে দেখেছেন 18 মাস, তো একজনকে দেখেছেন, এখন নতুনটাকে দেখেন। এই দেখেন। তবে আমি একটা কথা বলতে পারি, আমার ব্যক্তিগত এটা,
সেটা হলো আমি কিন্তু খুব চিন্তায় একটু পড়ে গেছিলাম। আবার এই নতুন বোতলে পুরান মদ, এইটা আবার মানুষকে চেনাতে যেন কত সময় লেগে যায় আমাদের। তৌফিক মারুফ, মানুষ আমাদের চেয়ে অনেক বেশি সচেতন, কারণ মানুষ প্রতিটি মুহূর্তেই ভুক্তভোগী, প্রতিটি মুহূর্তেই তাদের হৃদয়ের যন্ত্রণা, তাদের পরিবারের যন্ত্রণা, পরিবারের দারিদ্রতা, ব্যবসায়ীর হৃদয়ের যন্ত্রণা, গার্মেন্ট শিল্পের মালিকের যন্ত্রণা, শ্রমিকের গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে তার মুখে ভাত নেই, সেই পেটের যন্ত্রণা সে তার এবং তার পরিবারের। কৃষক সার পায় না, বিএনপিরা সারের ডিলারশিপ দিয়েছে, ব্ল্যাকে বিক্রি করে, কিন্তু সঠিক কৃষক সার পায় না। দেখবেন কি সংকটে পড়ছে আগামী মৌসুমে দেশ, কোথায় গিয়ে পড়ছে। আমাদের কথা যদি বলে, আমরা খুশি না, মানুষ কষ্টে, সেই কষ্ট আমাদের নেত্রী শেখ হাসিনা সহ্য করতে পারেন না, কাজে আমরাও মুখে কষ্ট পাই। আর কষ্ট পাই বলেই দেখেন যে কোভিডের সময় তিনি নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগকে, যাও ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দাও। আবার এই মৌসুমেও নেত্রী নির্দেশ দিয়েছে, যাও ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দাও, কারণ ধানের মন 600 টাকা আর কৃষি শ্রমিকের দাম হলো 1200 টাকা। এবং ছাত্রলীগ সেই দায়িত্বটি, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সেই দায়িত্বটি পালন করেছে। আর কার বিরুদ্ধে কথা বলে? যে বাংলাদেশ এক নতুন রূপে সেজেছে, যে বাংলাদেশে 10 বছর পর এসে, যে বাংলাদেশে এসেছে। আমার এক বন্ধু আমাকে ফোন করেছে, দোস্ত তুমি কোথায়? আমি বলে, আমি তো ঢাকায় রে ভাই। বলে যে কোথায় আসলাম? আমি কোথায় আসলাম? আমি কি বাংলাদেশে আসছি? আমি কি ঢাকায় আসছি? এ কি করেছে তোমার নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমি তো বুঝেই উঠতে পারছি না। আমি তো কুল কিনারা, ফ্লাইওভারে উঠে আমি কুল কিনারাও পাচ্ছি না যে কোথায় যাচ্ছি, কোথায় নামবো, কিভাবে নামবো। রাত্র 2টার সময় দেখি যে সিঙ্গার একজন মহিলা, সাজুগুজু করা মহিলা, হয়তো কানে গলায় যা দেখলাম, হাতে সোনার কিনা জানি না, মনে হয়েছে সোনার, তা নিয়েও রাস্তায় দিয়ে যাচ্ছেন অবলীল মনে, নিশ্চিন্ত মনে। এই তো ছিল বাংলাদেশ। আজকে বাংলাদেশটি যদি শেখ হাসিনার কাছে থাকতো, তাহলে আজকে যে শেখ হাসিনার বাংলাদেশ বিশ্বের সঙ্গে এক বিশাল প্রতিযোগিতায় নামত। কারো রক্ত চক্ষুর কাছে বাংলাদেশ, শেখ হাসিনা কোনো দিন আত্মসমর্পণ করে নাই। আমি আবার বলছি, কারো রক্ত চক্ষু রাঙানির কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে নাই। তার নিজস্ব একটি পররাষ্ট্র নীতি ছিল, সেই পররাষ্ট্র নীতি ও কৌশল নিয়েই তিনি এগিয়ে গেছেন। কার স্বার্থে? বাঙালি জাতির, দেশবাসীর স্বার্থে, দেশের সকল শ্রেণী পেশা মানুষের স্বার্থে। কাজেই এ বাংলাদেশ আপনি যেটা জানতে চেয়েছেন, দেখেন এই বাঙালি জাতি বড়, বাঙালি জাতি এক ভিন্ন জাতি। এ যখন বর্ষায় মাটি যেমন নরম হয়ে যায়, চৈত্রের খরপতাপে আবার মাটি
ফেটে চৌচির হয়ে যায়। কাজেই অপেক্ষা করুন, ইনশাল্লাহ জয় দেশবাসীর হবে।